প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ বিকেল নাগাদ উপকূল অতিক্রম করবে, 4 সমুদ্র বন্দরে মহাবিপদ সঙ্গে অস্বাভাবিক জলোচ্ছ্বাসের আশঙ্কা। ব্যয় সংকোচন নীতিতে আসছে 8 লাখ কোটি টাকার বাজেট। খাতোয়ারি ভর্তুকি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের, সুশাসন নিশ্চিতের তাগিদ। এবং এমপি আজিম হত্যা তদন্তে কলকাতায় 3 সদস্যের গোয়েন্দা দল, আখতারুজ্জামান শাহিনের খোঁজে ইন্টারপোলের সহায়তা কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়া রিমালের অগ্রভাগ বিকেল 3টা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মোংলায় 10 এবং কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রিমালের প্রভাবে উপকূলে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। রেজা খানের রিপোর্ট। তীব্র শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়া রিমাল উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘন্টায় 10 কিলোমিটার বেগে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড়ের অগ্রভাগ বিকেল 3টা নাগাদ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দমকা অথবা জোরো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অগ্রভাগ আজ বিকাল 3টার থেকেই যে উপকূলীয় যে আমাদের 14টা জেলা আছে, সেই সমস্ত জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে। ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা মোংলা সমুদ্র বন্দর সহ 9 উপকূলীয় জেলায় 10 নম্বর এবং কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দর ও এর উপকূলীয় জেলায় 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য জনপদ সহ পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান সহ বিভিন্ন বিষয়ে খোঁজ নিতে আবহাওয়া অধিদপ্তরে আসেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানান তিনি। দক্ষিণাঞ্চলে আমাদের প্রায় 4000 নিরাপদ আশ্রয়কেন্দ্র আমরা রেডি রেখেছি। এর বাইরেও আমরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা খোলা রেখেছি। এছাড়া আমাদের বিভিন্ন পশুর জন্য আমরা আমাদের মুজিব কেল্লাগুলিকে আমরা রেডি রেখেছি। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের সরাসরি অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের পরিস্থিতি ঠিক এখন কেমন আর কি ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন, আমাদের জানাবেন। মাহমুদ, আমি যদি আপনাকে বলি যে ঘূর্ণিঝড় রিমালের যে অবস্থা উপকূলের, আসলে বর্তমানে কিন্তু অবস্থা আসলে খুব খারাপের দিকে যাচ্ছে। কারণ দমকা হাওয়া এবং যে ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বরগুনার যে একদম সাগর তীরবর্তী এলাকা তালতলির অঙ্কুজন পাড়ায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে লোকালয়ে কিন্তু পানি ঢুকে গেছে, যেটা নিম্ন এলাকা যেটি রয়েছে সেই দিক থেকে কিন্তু এই অঙ্কুজন পাড়ার দিকটায় কিন্তু অলরেডি পানি ঢুকে গিয়েছে। এবং বসত বাড়ি কিন্তু এই পানির নিচে। এখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে তাদেরকে সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, কিন্তু তারা যে তাদের যে বসত ঘরের যে মালামালে এর মূলত জন্য তারা আসলে বসত ঘর ছেড়ে কিন্তু তারা কেউ যাচ্ছেন না। এবং 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 হচ্ছে যে এখানের যদি আপনি প্রশাসনের প্রস্তুতির কথা যদি আপনাকে জানাই, জেলা প্রশাসন থেকে কিন্তু এখানে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়। বরগুনা জেলায় মোট 673টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে
এছাড়াও কিন্তু 3টি মসজিদ কেল্লা এবং 2টি মডেল মসজিদ কিন্তু আশ্রয়ন কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা হয়েছে এবং স্বেচ্ছাসেবী প্রায় 10,000-এর মতো কিন্তু স্বেচ্ছাসেবী এখানে প্রস্তুত রয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়। তো এই ছিল কিন্তু বরগুনার আর সর্বশেষ ঘূর্ণিঝড় রিমেলের সর্বশেষ খবর। মাহমুদ। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চট্টগ্রাম উপকূলের ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কি অবস্থা সেটা জানার জন্য যাচ্ছি। সেখানে আছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এবং প্রশাসনের প্রস্তুতি কতটা নিয়েছেন আমাদের জানাবেন। এলাকায় অর্থাৎ ঘূর্ণিঝড় নেমাল কিন্তু সকাল থেকে আমরা চট্টগ্রামে কোনো ধরনের বৃষ্টিপাত দেখতে পাইনি। কিছুক্ষণ আগেই কিন্তু এই সাগর উত্তাল দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু কোনো ধরনের বৃষ্টি নাই। তবে সাগরের যে উত্তাল ঢেউ সেটি দেখেই বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় নেমাল বিকেল অর্থাৎ সন্ধ্যার আগে কিন্তু আঘাত আনতে পারে, ওই ধরনের আভাস দেখা যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রামে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রামের যেই উপকূলীয় এলাকায় এই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড় যখন আঘাত আনবে এবং আঘাতের পরবর্তী কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে সেটি মোকাবেলার জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে এই ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে অর্থাৎ পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য তারা মাইকিং করছেন এবং চট্টগ্রামে যে আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয়ন কেন্দ্রে তাদেরকে চলে যাওয়ার জন্য তারা বারবার অনুরোধ করছেন। তো আমরা সকাল থেকে কিন্তু এই পতঙ্গা এলাকায় রয়েছে, এখানে উৎসুক জনতা অর্থাৎ দর্শনার্থীরা আসছেন যে এখানে দেখার জন্য। প্রশাসন এখানে মাইকিং করছেন এবং তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। তারপরে কিন্তু অনেকে কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, সেই কারণে তারা কিন্তু অনেকে এখানে অবস্থান নিয়েছেন। এবং চট্টগ্রামের যে নেভালের এখন পর্যন্ত সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না, তবে যেহেতু মহা বিপদের সংকেত দেওয়া হয়েছে সেজন্য সবাইকে সরে যাওয়ার জন্য প্রশাসন থেকে বলা হচ্ছে। তো চট্টগ্রামের পতঙ্গ এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহমুদ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটার অবস্থা জানতে আমরা যাচ্ছি কুয়াকাটায়। সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন হাওলাদার। খোকন, ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন কুয়াকাটার ঠিক চিত্রটা কি আমাদের জানাবেন। দাঁড়িয়েছি সমুদ্র সৈকত কুয়াকাটা একেবারে যে সমুদ্র সৈকতের যে পার ঘেঁষে এখানে যে বেড়িবাঁধ আছে, আমি এখন বেড়িবাঁধের সামনে আছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে জেলেরা যারা আর কি জেলেরা যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের যে একমাত্র সম্বল নৌকাগুলো কিন্তু সমুদ্র পার থেকে এই যে বেড়িবাঁধের উপরে কিন্তু তারা উঠিয়ে রেখেছেন। এবং এখানের যে অস্থায়ী যে দোকানগুলা, এখানে যে বেড়িবাঁধের এখানে যে অস্থায়ী যে দোকানগুলো রাখা হয়, যে দোকানগুলো এখানে পর্যটকদের জন্য বিভিন্ন পণ্য সাজিয়ে বসে থাকেন, সেই দোকানগুলো কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। সেই দোকানগুলো কিন্তু এই যে বেড়িবাঁধের উপরে কিন্তু রাখা হয়েছে। মানে এই জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখন সমুদ্র সৈকতের যে পানির চাপ এতটা বৃদ্ধি, যার কারণে এই যে অস্থায়ী যে দোকানগুলো সমুদ্র পাড়ে যে থাকতো সেই দোকানগুলো কিন্তু এখন এই বেড়িবাঁধের উপরে কিন্তু রাখা হয়েছে। এছাড়া আমি আপনাকে এদিকে আমার ডান দিকে দেখাচ্ছি যে এখানে যে অস্থায়ী যে টুলগুলো বসানো থাকে সেই টুলগুলো কিন্তু বর্তমানে কিন্তু এই যে বেড়িবাঁধের উপরে কিন্তু রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে বর্তমানে পায়রা বন্দর কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু এখানে চলমান রয়েছে। এখানের যে স্থানীয় যে প্রশাসনের পক্ষ থেকে বারে বারে মাইকিং করে এখানে পর্যটক আছেন, পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি এখানে যে কুয়াকাটার যে পৌরসভার পক্ষ থেকে কিন্তু এখানে কিন্তু বারবার মাইকিং করে কিন্তু পর্যটকদের নিরাপদ যে স্থানে চলে যেতে বলা হয়েছে। আমরা এখানে যে পর্যটকরা আসছেন দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে অনেক সময় এই যে মহাবিপদ সংকেত তারা কিন্তু দেখতে পারেন না। এই জন্য এই ঝড়কে তারা দেখার জন্য এই যে সমুদ্রের যে ঢেউকে তারা উপভোগ করার জন্য কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এখানে আমি যে স্থানীয় যে ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা ভয়ের ভিতরে কাজ করছেন যে কখন আঘাত হানে।
কখন ঘূর্ণিঝড়টা আঘাত হানে তাদের এই যে উপকূলে তাদের যে সে সম্পর্কটুকু সেটুকু কিনা কেড়ে নিয়ে যায়। পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র পাড় থেকে আমার কাছে ছিল ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ তথ্য। মাহমুদ। খোকন, আপনাকে ধন্যবাদ। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট আসছে আগামী ৬ জুন। মূল্যস্ফীতি এবং ডলার সংকটের কারণে ব্যয় সংকোচনের পথেই হাঁটবে সরকার। এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাস্তবায়নের সময় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা গেলে সংকোচনমূলক বাজেটেও ভালো ফল পাওয়া সম্ভব। নাসির উদ্দিনের রিপোর্ট। গেল ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন আগামী ৬ জুন। আকার হতে পারে ৭,৯৬,৯০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৩৫,১১৫ কোটি টাকা বেশি। আকার বৃদ্ধির হার ৪.৬২%, কিন্তু অন্য বছরগুলোতে এর পরিমাণ ছিল ১০ থেকে ১৩% মধ্যে। চলমান অর্থনৈতিক বাস্তবতায় ২০২৪-২৫ অর্থবছরে ব্যয় সংকোচনমূলক বাজেট দিতে চায় সরকার। অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলার সংকটের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় খরচ কমানোর বিকল্প নেই। সংকোচনের জায়গা আছে দুটা। একটা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি, আর দ্বিতীয়টা হলো ভর্তুকি। যেসব ভর্তুকিতে আমরা কোনো সুফল পাইনি, ওইসব ভর্তুকি রাখার এই ধরনের যখন আর্থিক একটা সংকট আছে সেই সময় ওগুলো বাদ দিতে হবে। আগামী বাজেটে অনুদান ছাড়া সামগ্রিক ঘাটতি হতে পারে 2,65,000 কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 5,50,000 কোটি। চলতি অর্থবছরে যা ছিল 5 লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআর-এর আদায় লক্ষ্যমাত্রা হতে পারে 4,80,000 কোটি টাকা। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটের আকার কম হলেও সঠিক বাস্তবায়ন জরুরি। সাশ্রয়ী ভাবে যাতে বাস্তবায়ন করি, সময় মতো যাতে ঠিকভাবে যাতে বাস্তবায়ন করি, দুর্নীতি যাতে না হয়, দেখভালটা, মনিটরিং, তদারকি এগুলো আরও শক্তিশালী আমাদের করার যে প্রয়োজনীয়তা, যাতে করে এই সংকোচনের ফলে আমার বিনিয়োগের উপরে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। বিবিএস-এর পরিসংখ্যান বলছে, গত বছর এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল 9.24%। এই এপ্রিলে হয়েছে 9.74%। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 3.78%। 2022 সালের একই প্রান্তিকে যা ছিল 7.08%। কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। অর্থনীতিবিদরা বলেন, দুরবস্থা কাটাতে পরোক্ষ কর এবং বাজেট ঘাটতির পরিমাণ কমাতে হবে। এখন বাজেটে মূল্যস্ফীতির উস্কে দেওয়ার দুটো জায়গা আছে। একটা হলো যে পরোক্ষ করের বৃদ্ধি, যার ফলে পণ্যমূল্য বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে বাজেট ঘাটতি, এইটাকে সংকুচিত করা, যাতে সামষ্টিক চাহিদাটা বাজেটের কারণে আর বৃদ্ধি না পায়। বাজেট বাস্তবায়নে সুশাসন নিশ্চিতেরও তাগিদ দেন এ দুই অর্থনীতিবিদ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিনকে খুঁজে বের করতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ। হত্যাকাণ্ড তদন্তে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান হারুনার রশিদ। সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়া ৩ সদস্যের তদন্ত দলকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। দলের বাকি 2 সদস্য হলেন ওয়ারী গোয়েন্দা বিভাগের ডিসি আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। ঝিনাইদহ যশোর মহাসড়কের বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে উঁচু উঁচু টিভি। রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর ছোট ছোট যানবাহনগুলো রাস্তায় বেঁধে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাই দ্রুত সংস্কারের দাবি সড়কে চলাচলকারীদের। ঝিনাইদহ থেকে সোহেল আহমেদের তথ্য আরও জানাচ্ছেন আফরিন পপি।
ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা এটি। 2 লেনের সড়কটির মাঝখানে সৃষ্টি হয়েছে অন্তত 6টি ডিভাইডার। সড়কের অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু ঢিবি। সড়কের এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা, খয়েরতলা সহ অনেক স্থানে। অথচ এই সড়কটির 16.5 কোটি টাকার সংস্কারের কাজের মেয়াদ শেষ হয়েছে গত 10 এপ্রিল। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। আর ছোট বড় যানবাহনগুলোর নিচের অংশ বেঁধে যাওয়ায় তৈরি হচ্ছে যানজট। রাস্তায় চলাচল করার জন্য খুব ঝুঁকি, মানুষের মৃত্যু হাত গলায় নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তায় এটাকে ড্রেন হয়ে গিয়েছে, ড্রেনের অবস্থায় গাড়ি চালানো যাচ্ছে না। এই রোডে প্রতিদিন দুর্ঘটনা হতেই আছে। আমরা চাচ্ছি যে এতেও খুব তাড়াতাড়ি এই রাস্তাটা সংস্কার করতে। সড়কটির এমন বেহাল দশার জন্য নিম্নমানের বিটুমিনের ব্যবহার, ওভারলোড এবং বিরূপ আবহাওয়াকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। ওভারলোডের কারণে একটা আছে, আর এখন ওয়েদারের টেম্পারেচার অনেক বেশি, হাই টেম্পারেচারের কারণে একটা সমস্যা। এটা আমরা উইকেয়ারকে হ্যান্ডওভার করে দিয়েছি। ওরা অলরেডি ওদের টেম্পোরারি মেইনটেন্সের আওতায় ওরা ব্যবস্থা নিচ্ছে। সড়কটির সংস্কার কাজ করছে মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জেভিয়াসান টেকনোলজি বিল্ডার্স নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ বিকেল নাগাদ উপকূল অতিক্রম করবে। 4 সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত, অস্বাভাবিক জলোচ্ছ্বাসের আশঙ্কা। ব্যয় সংকোচন নীতিতে আসছে 8 লাখ কোটি টাকার বাজেট। খাতোয়ারি ভর্তুকি কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের, সুশাসন নিশ্চিতের তাগিদ। এবং এমপি আজিম হত্যা তদন্তে কলকাতায় 3 সদস্যের গোয়েন্দা দল। আখতারুজ্জামান শাহিনের খোঁজে ইন্টারপোলের সহায়তা কামনা। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।